যে আন্দোলন আপনারা শুরু করছেন, মোদি বিরোধী আন্দোলন, মোদি পতনের আন্দোলন, সরকার পতনের আন্দোলন, ওই পার্সেন্ট কিন্তু ভাই হয়ে গেছে আপনাদের কাজ। আর বাকি আছে 10%। এই 10% যদি আপনারা সবাই মিলে ছাকা দেন, করে যাবে। একই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নাকি নিজের চেয়ার থেকে পদত্যাগ করতে চলেছেন। হ্যাঁ, মানে কাকরাত জনতা পার্টি নাকি নরেন্দ্র মোদীর চেয়ারটাকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মোদীর পদত্যাগের খবর আসতে না আসতেই রাজনীতির দাবার বোর্ডে মোক্ষম চাল দিলেন মমতা ব্যানার্জি। এক চালেই যেন কিস্তিমাত দিয়ে আবারও গদিতে বসতে চলেছেন মমতা। এক রাতের মধ্যেই নিজের যেন হাতের মুঠোয় নিয়ে আসলেন পশ্চিম বাংলা। হঠাৎ করে ভারতবর্ষের বুকে জন্মে গেছে রাতারাতি 1 কোটি আরশোলা। সেই আরশোলাগুলোই এই দেশের সম্পদ নষ্ট করার জন্য তৎপর। কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে আগামী দিন বা ইউথ জেনারেশনকে বা ইয়ং জেনারেশনকে জাগ্রত করার জন্য চ্যালেঞ্জ জয়েন বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব, আর সেই জায়গাটা পূরণ করার জন্য আমার ছাত্র আছে। নরেন্দ্র মোদীজি, এবার আপনি সত্যি পদত্যাগ করুন, আমাদের ফিরিয়ে দিন সেই সব পুরনো দিন, যেখানে 5,000 টাকা মায়না, 2 GB নেট, কাঁচা রাস্তাঘাট, যেখানে গ্রামগঞ্জে শৌচালয় ছিল না আপনি শৌচালয় করে পৌঁছে দিয়েছেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ভারতের রাজনীতিতে বিশাল রাজনৈতিক উল্টাপাল্টা। জীবন বাঁচাতে নিজের পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী, আর এই পদত্যাগের পরপরে ভারতের মস্তদে ক্ষমতায় বসলেন মমতা ব্যানার্জি। অবিশ্বাস্য এই দাবিটির পিছনে ঠিক আসল সত্যটা কি, জানতে পুরো ভিডিওটি দেখুন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চল কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ভারতের ভাইয়েরা, এখন যে আন্দোলন আপনারা শুরু করছেন, মোদি বিরোধী আন্দোলন, মোদি পতনের আন্দোলন, সরকার পতনের আন্দোলন, যেহেতু আপনারা রাস্তায় লাইনে পড়ছেন, ওইখান দিয়ে ওঠার কোনো অপশন আপনাদের কিন্তু নাই। কেন নাই? যেহেতু আপনারা যে অবস্থায় আন্দোলন শুরু করছেন, এখন যদি আপনারা ঘরে উঠে যান তাহলে কিন্তু আপনারা মাইর খেয়ে যাবেন। মাইর খেয়ে যাবেন কিরকম? আর রাস্তায় দাঁড়াতে পারবেন না। যেহেতু লাইনে বইছেন, তাকে পতন না করে আপনারা ঘরে ফিরে যাইয়েন না। ঘরে ফিরে গেলে ঘর দিয়ে কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে টানিয়ে বাইর করবে ওই মোদি শুভেন্দ্র, আপনাদের বাসা থেকে আপনাদেরকে টানিয়ে বাইর করবে, তারপরে পিটাইবে, নয়তো থানায় দেবে, নয়তো মামলা দিয়ে দেবে। যেহেতু আপনারা নামছেন, আপনাদের কাজে সফল হইতে হইবে। আর এখন বর্তমানে যে সরকারের লড়বড় অবস্থা, 90% কিন্তু ভাই হয়ে গেছে আপনাদের কাজ। আর বাকি আছে 10%। এই 10% যদি আপনারা সবাই মিলে ছাকা দেন, করে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন এই 90% করে ওই 10% আপনারা বাকি রেখেন না। একটা কথা আছে, সাপ মেরে সাপের লেজে বিষ রাখা যাবে না। এখন যে আপনারা 90% আগাই গেছেন, এখন যদি আপনারা পিছিয়ে ব্যাক করেন, ওই 10% বাকি রেখা নেক্সট কিন্তু এই মোদী সরকার আবার দাঁড়াই আপনাদেরকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে দিয়ে আপনাদের করা হলো অভ্যাস, এটা আপনারা জানেন। এই শুভেন্দু অধিকারী দিয়া কি না করছে ভাই। হকারের উপরে যে নির্যাতনটা করছে, তারা বাড়ি ঘর জ্বালাইয়া পোড়াইয়া তসতস করিয়ে দিয়েছে। হিন্দুদের উপর অত্যাচার, মুসলমানের উপর অত্যাচার, কোরবানি দিতে দেয় নাই, আজান দিতে দিতেছে না। মানে ওনারে কিন্তু অনেকটা পাপে চারিদিক দিয়ে ঘিরে ফেলাইছে। শুভেন্দু অধিকারী বলেন আর এই মোদি বলেন, পাপে ওনারা চারিদিক দিয়ে ঘিরে ফেলাইছে। এখন ঘটনা হয়েছে ওনার পতন অনিবার্য। এখন আপনারা যেহেতু মাঠে নামছেন, কাজ করতেছেন, আন্দোলন হয়েছে আপনার অনেক, প্রায় 90% হয়ে গেছে, 10% বাকি রেখে আপনার বিনীত অনুরোধ, উঠেন না ওনারে নালামাইয়া। যদি ওঠেন আপনাদের কিন্তু বিপদ চাপবে মাথায়, আপনাদের কিন্তু অনেক সমস্যা হইবে। এই সমস্যার জন্য তখন দায়ী থাকবেন আপনারা, মাথায় রাখবেন। ওনাকে ঘরে না মানে ওনারে গদি থেকে নালামাই আপনারা ঘরে উঠেন না। একই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নাকি নিজের চেয়ার থেকে পদত্যাগ করতে চলেছেন। হ্যাঁ, মানে কাকরাত জনতা পার্টি নাকি নরেন্দ্র মোদীর চেয়ারটাকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করছেন এবং নাচানাচি করছেন, আমি তাদেরকে বলছি, যে আন্দোলনের শুরুটা হয়েছে মিথ্যা দিয়ে, সেই আন্দোলন কোনোদিনও সম্পূর্ণ রূপরেখা তৈরি করতে পারে না এবং একটি দায়িত্বপ্রাপ্ত দেশের সর্বোচ্চ চেয়ারকে টলানোর অধিকার রাখে না, ক্ষমতা রাখে না। যেই কাকরাত জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে আজকে ভারতবর্ষে এসে এত বড় আন্দোলন তৈরি করছে, সেই অভিজিৎ দীপকে কি আমাদের ভারতবর্ষের একজন স্টুডেন্ট ছিলেন? আমার যতদূর জানা আছে, সেই অভিজিৎ দীপকে নাকি আমেরিকায় পড়াশোনা করেছেন এবং সেখানে বসে থাকতেন। মানে ভারতবর্ষের মাটিতে যে পা রাখেনি দীর্ঘ কয়েক বছর, সে এখন ভারতবর্ষে এসে আন্দোলন শুরু করছে।
এবার আসি দ্বিতীয় কথায়। এই অভিজিৎ দীপকে প্রথমে আন্দোলনের কারণ বলেছিলেন যে সমস্ত প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া নিয়ে। ককরোচ জনতা পার্টি থেকে ছাত্র আন্দোলন কখন হয়ে গেল সেটা আমরা জানতেই পারলাম না। এবার আসি তৃতীয় কথায়। আপনারা যাকে বিশাল মহানায়ক বানাচ্ছেন সোনাম ওয়াংচুক, যিনি নাকি লাদাখের একজন অনেক বড় সায়েন্টিস্ট, কি আবিষ্কার করেছে আমার জানা নেই, অথচ এদিকে যেটুকু খবর আছে উনি আবিষ্কার করতে গিয়ে যে সমস্ত নোংরা আবর্জনার স্তূপ তৈরি করেছিলেন তার বিরুদ্ধে নাকি গ্রামবাসী থানায় গিয়ে ওনার নামে এফআইআর করেছিল। এইদিকে আবার কিছু মানুষ রটাচ্ছে সোনাম ওয়াংচু নাকি 3 ইডিয়টস এর র্যাঞ্চো, আর তার জন্য কিছু মানুষের আদিক্ষেতা আর ধরছে না। এবার যদি আমি আপনাদেরকে বলি র্যাঞ্চোর যে চরিত্রটা সেটা সোনাম ওয়াংচুর ছিল না, তাহলে আপনারা কি সেটা মেনে নিতে পারবেন? এটাই সত্যি কথা। বাস্তবে মানুষ কি বলুন তো, সত্যটাকে কম বিশ্বাস করে এবং প্রোপাগান্ডাটাকে বেশি গুরুত্ব দেয়। তার জন্যই দেখুন আজকে দিল্লির সংসদ ভবনে হাজার হাজার ছেলে, শত শত ছেলে ককরোচরা দৌড়ে চলছে সংসদ ভবনের দিকে। তারা আসলেই জানে না অভিজিৎ দীপকের পিছনে আম আদমি পার্টির কতটা বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে এবং তারা এই আন্দোলনের পিছনে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। এইদিকে আবার 3 ইডিয়টস সিনেমাটির নির্মাতারা পরিষ্কারভাবে দাবি করেছেন যে এই সিনেমাটি কোনো র্যাঞ্চো ওরফে সোনাম ওয়াংচুকে নিয়ে বানানো হয়নি। সিনেমাটি চেতন ভগত উপন্যাস 5.1 থেকে অংশটি নেওয়া হয়েছে এবং এই সিনেমাটির যিনি পরিচালক রাজকুমার হিরানি এবং এই সিনেমাটির প্রযোজক বিধু বিনোদ চোপড়া বলেছেন যে এই সিনেমাটিতে সোনাম ওয়াংচু নামে কোনো ব্যক্তিকে কপি করা হয়নি, তার জীবনী নেই, পুরো ঘটনাটা এবং পুরো চরিত্রটা কাল্পনিক এবং বিভিন্ন উৎস থেকে নেওয়া হয়েছে। এবং আমির খান সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে জানিয়েছেন সোনাম ওয়াংচু নামে কোন চরিত্রে তিনি অভিনয় করেননি, মানে এটি একটি সম্পূর্ণ প্রোপাগান্ডা এবং মিথ্যা রটনা। আসলে সোনাম ওয়াংচুক একজন প্রশ্নপত্র চোর। হ্যাঁ, ভদ্রতার খাতিরে যদি ধরেই নি সোনাম ওয়াংচুকে নিয়ে 3 ইডিয়টস এর সিনেমাটির মূল চরিত্র অর্থাৎ র্যাঞ্চো চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, তাহলে সেই আমির খান তার বন্ধুর জন্য কলেজে যেখানে প্রশ্নপত্র রাখা ছিল রাত্রিবেলা গোপনে সেখানে গিয়ে প্রশ্নপত্র চুরি করে এনেছে। বাস্তবে যদি সোনাম ওয়াংচুকে নিয়ে আপনারা এত বেশি মাতামাতি করেন তাহলে আপনাদেরকে এইটা ভেবে নিতে হবে সোনাম ওয়াংচুকের কাহিনী যদি 3 ইডিয়টস এ বর্ণিত হয়েছে তাহলে সোনাম ওয়াংচু একজন প্রশ্নপত্র চোর, আর সেই সোনাম ওয়াংচু আজকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য এতগুলো দিন অন্বেষণ করছে বা তিনি না খেয়ে বসে আছেন। তাহলে এই যন্ত্রমন্ত্র সভায় যেগুলো চলছে সেগুলো পুরোটাই হাস্যকর। এমনকি সোনাম ওয়াংচুক নিজেই একটা সাক্ষাৎকারে বলেছেন যে তার জীবন কাহিনী নিয়ে কোনো সিনেমা তৈরি হয়নি। এইদিকে কিছু ডানা কাটা জামা খোলা ককরোচ এমন ভাবে নৃত্য পরিবেশন করছে যেন মনে হচ্ছে গোটা দুনিয়াকে হেলিয়ে দেবে, সাথে প্রধানমন্ত্রীর চেয়ার তো হিলিয়ে দেবে বটে। এখন পর্যন্ত যারা লোকের মিথ্যা প্রোপাগান্ডায় পা দিয়ে দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমাদের বর্তমান ভারত সরকারের বিরুদ্ধে গিয়ে এই সমস্ত 2 নম্বরী ঢপবাজ এবং ফিরিঙ্গিবাজের কথা শুনে আপনারা রাস্তায় হাঁটছেন, দৌড়াচ্ছেন, পুলিশের লাঠিচার্জ খাচ্ছেন, তাদের কপালে অশেষ দুর্গতি আছে কিনা আমি জানি না, তবে তাদের কপালে বোকা ছাড়া আর ভালো কিছু লেখা নেই। শুধুমাত্র আজকের ভিডিওটা না, আপনারা সম্পূর্ণ এই সোনাম ওয়াংচুর বিষয় নিয়ে একটুখানি ঘেঁটে দেখুন এবং একটুখানি পড়াশোনা করে দেখুন সোনাম ওয়াংচুকে নিয়ে কোনো সিনেমা আসলেই তৈরি হয়নি এবং র্যাঞ্চো নামে যে চরিত্রটি সেটা সোনাম ওয়াংচুর নয়। তাই সোনাম ওয়াংচুকে নিয়ে লাফালাফি বন্ধ করুন, কারণ যে আন্দোলন সম্পূর্ণ মিথ্যা দিয়ে শুরু হয়েছে সেই আন্দোলন কখনো সাধারণ মানুষের মঙ্গল কামনায় হতে পারে না, সেই আন্দোলন কোনোদিনও সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে হতে পারে না। এবং এই সোনাম ওয়াংচুককে নিয়ে সিম্পাথি দেখানো বন্ধ করুন। এটা বাংলাদেশ নয়, এটা ইন্দোনেশিয়া নয়, এটা নেপাল নয়, এটা ভারত। মনে রাখবেন, এটা ভারত। নরেন্দ্র মোদীজি, এবার আপনি সত্যি পদত্যাগ করুন, আমাদের ফিরিয়ে দিন সেই সব পুরনো দিন যেখানে 5000 টাকা মায়না, 2 জিবি নেট, কাঁচা রাস্তাঘাট, যেখানে গ্রামগঞ্জে শৌচালয় ছিল না আপনি শৌচালয় করে পৌঁছে দিয়েছেন, যেখানে আলো ছিল না সেখানে আপনি আলো পৌঁছে দিয়েছেন। সবকা সাথ সবকা বিকাশ আপনি কেন করেছেন বলুন? কেন করেছেন আপনি মেক ইন ইন্ডিয়া? কেন করেছেন আপনি বন্দে ভারত? কেন করেছেন আপনি হাইড্রোজেন ট্রেন? কেন বানিয়েছেন আপনি ভারতকে শক্তিশালী রাষ্ট্র? এতটাই ভারতকে শক্তিশালী রাষ্ট্র বানিয়ে দিয়েছেন যেখানে ভারতের কথা শুনলে আগে অন্য দেশ হাসতো, সেখানে এখন ভারত এতটাই শক্তিশালী হয়ে গেছে অন্য শক্তিশালী রাষ্ট্রের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারে। কেন করেছেন আপনি? যেখানে আগে গ্রামগঞ্জের মানুষ সাইকেল চালাতো সেখানে এখন বাইক চালাচ্ছে, যারা বাইক চালাতো তারা এখন 4 চাকা চালাচ্ছে। কেন করেছেন আপনি এতটা ভারতের উন্নতি?
স্বাধীনতার পর থেকে 70 বছর ধরে ভারতের তো এত উন্নতি দেখার অধিকার নেই? কেন এনেছেন আপনি মেয়েদের জন্য আইন? কোন সরকার ভেবেছে মেয়েদের জন্য এতটা? মেয়েদের সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, সেখানে আপনি ভেবেছেন মেয়েদের জন্য। মেয়েরা এখন সব দিক থেকে এগিয়ে, মেয়েরা বুক ফুলিয়ে চলছে। স্বাধীনতা 70 বছর ধরে হিন্দুদেরকে দাবিয়ে রাখা হয়েছে, সেখানে এই 15 বছর ধরে হিন্দুরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে। আপনি কেন করেছেন হিন্দুদের জন্য? কেন ভাবছেন এত স্যার আপনি? আপনি কেন স্বপ্ন দেখাচ্ছেন ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করবেন? সেই সব সেকুলারগুলোর কাছে আমি জবাব চাইছি, যেখানে 7000 বছর আগে আমাদের ভগবান রাম, 5000 বছর আগে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে সারা বিশ্বে সনাতন ধর্ম ছড়িয়ে পড়েছে। সেখানে মাত্র 2300 বছর আগে যিশু এসে খ্রিস্টানদের জন্য 120টা দেশ তৈরি হয়ে গেছে। 1500 বছর আগে নবী এসে মুসলিমদের জন্য 58টা দেশ তৈরি হয়ে গেছে। সেখানে ভারতে 80% হিন্দু থাকার পরেও ভারত এখনো হিন্দু রাষ্ট্র হতে পারেনি। পারবে সেই সব সেকুলারগুলো উত্তর দিতে? ভারত যদি ধর্মনিরপেক্ষ দেশ হয় তাহলে কেন ভারত কেন টুকরো টুকরো হয়েছিল? টুকরো হয়ে কেন বাংলাদেশ পাকিস্তান হয়েছে? এরপরেও কেন ভারত এখনো হিন্দু রাষ্ট্র হতে পারছে না? পারবে এইসব উত্তর দিতে? পারবে না। আপনাকে যখন কোনোভাবেই দাবানো যাচ্ছে না, তখন উদ্ভব হলো ককরোচ জনতা পার্টির মতো ওইসব পার্টি, যেখানে আপনাকে দাবানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে প্রোটেস্টের নামে হিন্দু ধর্মকে টার্গেট করা হচ্ছে। সবসময় আমরাই টার্গেট হব। এদিকে আমরা কোনো আমাদের ধর্ম নিয়ে পোস্ট করলে সেটা তখনই হয়ে যায় কোনো উস্কানিমূলক পোস্ট, তাই তো? তার থেকে বরঞ্চ আপনি পদত্যাগ করুন। স্বাধীনতার পর থেকে আমরা হিন্দুরা যেভাবে মাথা নিচু করেছিলাম আমরা সেভাবেই থাকবো স্যার। আমরা হিন্দু রাষ্ট্রও ডিজার্ভ করি না, আমরা এত ভালোও ডিজার্ভ করি না। ভারত সেদিনই বুঝতে পারবে যেদিন আপনাকে হারাবে, যে আপনি কি কোহিনূর ছিলেন, সেই দিনই ভারত বুঝতে পারবে। তাই আপনি স্যার পদত্যাগ করুন, সেটাই সব থেকে বেস্ট। হঠাৎ করে ভারতবর্ষের বুকে জন্মে গেছে রাতারাতি 1 কোটি আরশোলা। সেই আরশোলাগুলোই এই দেশের সম্পদ নষ্ট করার জন্য তৎপর। কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে আগামী দিন বা ইউথ জেনারেশনকে বা ইয়াং জেনারেশনকে জাগ্রত করার জন্যই এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি, কিন্তু আদতেই এর যে ফাউন্ডার তিনি বসে আছেন ইউএসএ তে, যিনি আমাদের ভারতবর্ষকে টুকরো করার জন্যই ওখানে বসে নিজের কলকাঠি নেড়ে চলেছেন। কিন্তু আমাদের ভারতের ইয়াং জেনারেশন হয়তো বুঝছে না, বা বুঝেও ইচ্ছাকৃত পেজটিকে ফলো করছে, যাতে এই ককরোচ জনতা পার্টি 1 সপ্তাহে 1 কোটি ফলোয়ার গেইন করেছে। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই সিজেপি হচ্ছে ভারতের একটা শত্রু। দেশের বাইরের আর ভিতরের নতুন শত্রুর উদয় হয়েছে এই সিজেপি পার্টির মধ্যে দিয়ে। বুঝতে পারলেন না? বোঝাচ্ছি। এই জনতা পার্টির যে ফাউন্ডার তিনি বসে আছেন ইউএসএ তে। এর প্রোফাইল লোকেশন দেখাচ্ছে ইউএসএ। ইনি এএপি অর্থাৎ আম আদমি পার্টির সঙ্গে যুক্ত। অনেক ছবি এবং তথ্য প্রমাণ আমি প্রোভাইড করছি, দেখে বুঝে নেবেন। আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির ছাত্র। ইতিমধ্যে তিনি তার লিঙ্কডইন প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। কেন? এত ফলোয়ার গেইন করার পর হঠাৎ লিঙ্কডইন প্রোফাইলটা বন্ধ করতে হলো কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কারণটাই বলছি। এই ভারতের বুকে অনৈতিক কাজ করার জন্য এই প্রোফাইলটা খুলে বসে আছে এবং রাতারাতি এর ফলোয়ার 1 কোটিতে পৌঁছে গেছে। দেখুন, ফলোয়ার বেড়েছে মানেই যে সেই পার্টি ক্ষমতায় আসবে এই কথাটা ভেবে ভুল করবেন না। কেননা আজকালকার যুগে ফলোয়ার বাড়াটা এমন কোনো ব্যাপার নয়। তাই যারা ভাবছেন যে ককরোচ জনতা পার্টি মানে ইয়াং জেনারেশন বা জেনজিকে উদ্বুদ্ধ করছে বা তাদেরকে নতুন একটা দিশা দেখাচ্ছে, আসলে এটা ভুল ধারণা। এই ককরোচ জনতা পার্টি কোনো একক একটি দল নয়। আসলে ডিপ স্টেট, কংগ্রেস, এএপি এবং অন্যান্য আঞ্চলিক সন্ত্রাসবাদী পার্টির মিলিত ফান্ডিং হচ্ছে এই ককরোচ জনতা পার্টি। প্রোপাগান্ডা ছড়িয়ে আপনার ভারতকে আপনার চোখের সামনে লন্ডভন্ড করার জন্য এগুলো করা হচ্ছে। না হলে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার একজন ইউএসএ বাসী কেন হতে যাবেন? আমাদের ভারতের ছেলেরা হবে। ভারতবর্ষের বুকে জন্মানো ছেলেদের দেখানো পথে আমরা হাঁটবো। তাই এই ককরোচ জনতা পার্টি থেকে সাবধান। এরা ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করতে নয়, বরং ইয়াং জেনারেশনকে জেনজিকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এটুকুই বলার ছিল। বুঝলে বুঝবেন, না বুঝলে আপনার ব্যাপার। হরে কৃষ্ণ, রাধে রাধে। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।